নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিপোর্টার বাংলা। শতরূপ ঘোষ আপনারা অবশ্যই জানেন, খুব ভালো একজন বক্তা। তো তিনি এই যে রাজ্যের শাসক দল রয়েছে তৃণমূল কংগ্রেস, না তাদেরকে কিভাবে ধুয়ে দিচ্ছে, আগে ভিডিওটা দেখুন। নমস্কার। দেখুন, কেন তৃণমূল কংগ্রেস আমার প্রিয় দল। তৃণমূলের দুজন নেতা বললেন মোটামুটি 15 মিনিট আধ ঘন্টা সব কিছু বললেন, কিন্তু একবারের জন্য এইটা বললেন না যে আমাদের দলটা খুব ভালো, আমাদের সরকারটা খুব সৎ। কি মোটামুটি ওনার কথার মানে কি বুঝলাম যে হ্যাঁ ভাই, চুরি করি, ডাকাতি করি, আমাদের দলের লোকেরা ধর্ষণ করে, সব কিছু করে, কিন্তু আমরা একটা গণতান্ত্রিক দেশে বসবাস করি, গণতান্ত্রিক ব্যবস্থার চোর আমরা, গণতান্ত্রিক ব্যবস্থার খুনি, গণতান্ত্রিক ধর্ষক আমরা। অতএব আমরা যাই করি না কেন আমাদেরকে কিন্তু রাস্তায় মারধর করা যাবে না, আমাদেরকে কিন্তু হারাতে হলে গণতান্ত্রিকভাবে হারাতে হবে। এত মিষ্টি দল আপনি কোথায় পাবেন? বুয়াদা কতগুলো কথা বললেন যে গণ আন্দোলনে তৃণমূল আমলে গুলি চলেছে কিনা। বুয়াদা মফিজুল আলমগীর নামটা মনে পড়ছে? ভাঙড়ে লড়াই করছিল জমির জন্য, গুলি চালিয়ে খুন করেছে আপনাদের পুলিশ। এবং কি বলুন তো, আন্দোলন করলে তাকে মেরে ফেলার হাতিয়ারটাকে আপনারা একমাত্র গুলি বন্দুকে আটকে রাখেননি। সুদীপ্ত লাঠির বাড়ি পিটিয়ে মেরেছেন সুদীপ্ত গুপ্তকে, একটা 22 বছরের ছেলে কলেজে ছাত্র ভোট চেয়েছিল বলে। মহিদুল মিদ্দা অর্জুন সিংকে যখন বললেন যে কথার মাঝখানে কথা না বলতে, আপনার জন্য কি আলাদা সংবিধান আছে দেশে? সুদীপ্ত বললাম, মহিদুল মিদ্দা চাকরির দাবিতে গেছিল, পিটিয়ে খুন করলেন ছেলেটাকে, ছেলেটা রাস্তায় পড়ে বললো আমি আর বাঁচবনি, সত্যি ছেলেটা আর বাঁচলো না। আপনার আনিস খানের নাম মনে আছে? রাত্রির বেলা এনআরসির বিরুদ্ধে আন্দোলন করছিল, রাত্রির বেলা পুলিশ পাঠিয়ে বাড়িতে বাবার সামনে থেকে টেনে নিয়ে গিয়ে ছাদ থেকে ফেলে খুন করেছিলেন। খুনের কত রকম ইনোভেটিভ কায়দা আবিষ্কার করেছেন। তামান্নার কথা মনে আছে? গুলি ফুলিতে আটকে ছিল না, ভোটে জিতেছেন। জয়টাকে উদযাপন করলেন কি, একটা 9 বছরের বাচ্চা মেয়ে শরীরে টিপ করে সকেট বোম ছিঁড়ে তামান্নাকে খুন করলেন। আপনারা গণ আন্দোলনে গুলির গল্প শোনাচ্ছেন। তারপরে আবার বলছেন ব্যালটই শেষ কথা বলে। ব্যালট শেষ করার কথা বলে তো বটে, ওই কারণে তৃণমূলের লোকেরা পঞ্চায়েত ভোটের সময় গরুর মতো ব্যালট চিবোয়, ছাগলের মতো ব্যালট চিবোয়। ব্যালট শেষ কথা বলে বলে নর্দমা থেকে বিডিও এসডিও গুলো গিয়ে ব্যালট ফেলে দিয়ে আসে গণনা কেন্দ্রের বাইরের নর্দমায়। তারপরে আবার বুয়াদার মুখে শুনতে হবে শেখ হাসিনার সময় নামেই ভোট হতো, কিন্তু সেই অর্থে ভোট হতো না। বাংলাদেশের প্রায় কত 315টা না কত আসন বললেন, তার মধ্যে 280টার উপর সিট একা আওয়ামী লীগ জিততো। ওরে বাবা, আপনারা যা সল্টলেক পুরসভা চালান, সল্টলেক মিউনিসিপ্যাল কর্পোরেশনে এখন কজন বিরোধী এমএলএ কাউন্সিলর রয়েছে? কজন রয়েছে? পশ্চিমবাংলায় দাঁড়িয়ে মাইকে বিরোধী শূন্য পঞ্চায়েত, বিরোধী শূন্য পুরসভা চাইবে, তারপর বিরোধী শূন্য বাংলাদেশ হলে আবার এদের মুখ থেকে জ্ঞান শুনতে হবে। তারপরে এলো আমার ভাই দেবাংশু, বলে 22শে মে 2022 অব্দি অর্জুন সিং তৃণমূলে জয়েন করেছিলেন। তারপরে ওনার পাশে, ঠিকই কথা, এটা আমরা সবাই দেখেছি, দেবাংশুর পাশে বসছিলেন মঞ্চে। 24 সালে নাম ঘোষণা হলো না, বিজেপিতে চলে গেলেন। ভাই তোমার কি বলবো, তোমাকে ভালোবাসি, তোমার তো অর্জুন সিং এর পাশের চেয়ারে বসে থাকার কথা ছিল না ভাই, তোমার মমতা ব্যানার্জির চৌকাটে শুয়ে থাকার কথা ছিল। যদি 22শে মে 2022 মমতা ব্যানার্জির চৌকাটে শুয়ে থাকতে, তাহলে অর্জুন সিং এর ক্ষমতা ছিল তৃণমূলে আবার ঢোকে? না ঢুকতেন অর্জুন সিং, না তোমাকে এখন দাঁড়িয়ে এতগুলো কৈফিয়ত দিতে হতো। শুভেন্দু নরদায় হাত পাকিয়ে কুখ্যাত, ঠিক কথা। একই রকম ভাবে ববি হাকিমও নরদায় পয়সা খেয়ে কুখ্যাত, সৌগত রায় আবার পয়সাকে থ্যাংক ইউ বলে কুখ্যাত, সুব্রত মুখার্জি মোড়ে ভূত হয়ে গেছেন, উনিও নরদায় পয়সা খেয়ে কুখ্যাত, তোমার কাকলি ঘোষ দস্তিদার কেই বা নরদায় পয়সা খেয়ে কুখ্যাত নয় বলো? তোমার দলে এতগুলো নরদায় পয়সা খাওয়ার লোককে এখনো মাথার উপর রেখে দিয়ে এইসব কথা বলে লাভ কি আছে? বুঝলেন, প্রশাসনিক মিটিং মমতা বন্দ্যোপাধ্যায় লাইভ করেন, এটা নাই গণতন্ত্র? এটা ভাই দেবাংশু, মমতা বন্দ্যোপাধ্যায় যখন অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং লাইভ করেন, তখন গোটা বাংলা, গোটা ভারতের মানুষ দেখেন। মানুষের ভোটে নির্বাচিত বিরোধী দলের এমএলএ এমপিদের সেই অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে ঠাঁই হয় না। এইটা গণতন্ত্র নয়, এটা অগণতন্ত্রের লাইভ বিজ্ঞাপন। তারপরে বলছে আমাদের মাননীয় ভাইস চ্যান্সেলরের ব্যাপারে উনি কোট করে বললেন, সন্তানসম ছাত্রকে কেন সেন্সার করা হয়েছে? ঠিকই কথা, সন্তানসম ছাত্র যদি ক্রিমিনাল সমাজ কাজ করে তাহলেও তাকে কোলে পিঠে করে রাখতে হবে। যেমন মমতা বন্দ্যোপাধ্যায় কসবা ল কলেজের ওনার সন্তানসম মনোজিৎ মিশ্রকে আগলে রেখেছিলেন, তাই ওনার সন্তানসম মনোজিৎ মিশ্রর ক্ষমতা, মানে কসবা ল কলেজের প্রিন্সিপালের ক্ষমতা হয়নি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার। সে কলেজ থেকে বেরিয়ে যাওয়ার পরও তাকে কলেজের ইজারা দিয়ে রেখেছিলেন। তাই মমতা বন্দ্যোপাধ্যায় সন্তানসম মনোজিৎ মিশ্র কি সুন্দর ধর্ষণ করে বেড়ালো, গণধর্ষণ করে বেড়ালো। এটাই তো বাংলার মডেল হবে। কোনো ছাত্র যদি ক্রিমিনালের মতো কাজ করে, সত্যি তো তাকে সেন্সার করা হবে কেন? তাকে ফুলচন্দন দিয়ে পুজো করতে হবে, তবে না বাংলা, তবে না গণতন্ত্র। তারপর একটা পার্টিনেন্ট প্রশ্ন করেছে যে ওই তৃণমূলের কর্মসূচির দিন ইউনিভার্সিটির পরীক্ষা হলো, তাতে কি ভিড় কমানো গেল? ঠিক কথা, ভিড় কমানো গেল না তৃণমূলের মিটিংয়ের। তো ভাই, ইউনিভার্সিটির পরীক্ষারও তো ভিড় কমানো গেল না, 97% অ্যাটেন্ডেন্স হলো। এর থেকে কি প্রমাণিত হলো? বহু বছর ধরে আমাদের জেনে আসা কথা নতুন করে প্রমাণিত হলো, যারা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় বসে আর যারা টিএমসিপির মিছিলে যায়, এই দুয়ের মধ্যে কোনো সম্পর্ক নেই। যাক, আজকের যে বিষয়টা দেওয়া হয়েছে আলোচনায়, সেটাই আসি। তাহলে দেখুন, আমার পার্টি
আমরা নির্বাচনের মাধ্যমেই সরকার পরিবর্তনে বিশ্বাস করি। আমরা চাই না কাউকে মারতে মারতে রাস্তায় তার পুড়িয়ে মারা হোক কি মারধর করা হোক ইত্যাদি হোক, এটা মানে আমাদের ঘোষিত পার্টি লাইন, পার্টি কর্মসূচি। এবং আমরা গর্বিত যে ভারতের গণতন্ত্র এত বছর পুরনো হয়েছে, স্বাধীন ভারতের গণতন্ত্র, এখানে অনেক কিছু হয়েছে, এমনকি আমরা আমাদের দেশের প্রধানমন্ত্রীদের হত্যাও দেখেছি, কিন্তু আমাদের দেশে কখনো ওই সামরিক অভ্যুত্থান আর লোকের ওই ঘরবাড়ি পুড়িয়ে ক্ষমতা দখল আমাদেরকে দেখতে হয়, এটা আমাদের গর্ব। এবার এটাও ঘটনা, পাবলিক যদি কালকে খেপে ওঠে তখন পাবলিক কি করবে সে তো আর সিপিএম এর পার্টি লাইন মেনে ঠিক করবে না, সুতরাং তখন পাবলিকের ইচ্ছা, পাবলিক কি করবে। তবে আমি একটা কথা আপনাদের মনে করাই, বাংলায় গোটা সিনেমা না দেখে থাকলেও মাঝে মধ্যে কিন্তু গত কয়েক বছর আমরা ট্রেলার দেখেছি। 2019-এ যখন তৃণমূলের আসন একটুখানি কমলো, তারপরে আপনারা দেখেছেন মোটামুটি পশ্চিমবাংলাতে সেই সময় হচ্ছে দুয়ারে শ্রীলঙ্কা প্রকল্প চালু হয়ে গেছিল। গ্রামে গঞ্জে তৃণমূলের লোকগুলোকে কলার ধরে বাড়ি থেকে বার করে কান ধরে উঠবোস করিয়ে গাছে বেঁধে পেটাতে পেটাতে পয়সা ফেরত নেওয়া হচ্ছিল, চুরির টাকা, ডাকাতির টাকা, চাকরি বিক্রির টাকা। তো বন্ধুরা, আপনারা ভিডিওটা দেখলেন, শতরূপ ঘোষের বক্তব্য আপনারা শুনলেন, বুঝতেই পারছেন খুব ভালো একজন বক্তা, আমরা অবশ্যই জানি সিপিএম নেতা। তো দেবাংশু ভট্টাচার্য তিনি কি করেন, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র হয়ে বসেন, ঠিক আছে, এইটুকু একটা ছেলে। তো যাই হোক, ফটর ফটর কথা বলে কিন্তু কাজের কাজ কিছু করে না। উনি একটা জিনিস বুঝে গেছেন, একটা টেকনিক উনি বুঝে গেছেন যে বাংলার মানুষকে যাই করে হোক কাজ করে এদের মন পাওয়া যাবে না বা উন্নয়ন করে মন পাওয়া যাবে না। বলতে হলে এরকম ভুলভাল কথা বলতে হবে, মানে দাদাগিরির মতো কথা বলতে হবে, হিটলারি কথা বলতে হবে। এবং তৃণমূল কংগ্রেসের যারাই থাকে প্রত্যেকেই, শুধু দেবাংশু বলে নয়, আপনারা অবশ্যই জানেন আরেকজন মুখপাত্র ছিলেন, এখন আছেন কিনা জানি না, কুণাল ঘোষ, যার সকাল থেকে রাত পর্যন্ত যে খিস্তিকে যার দিন কাটে তার নাম হচ্ছে কুণাল ঘোষ। তো তিনিও আছেন। তো দেবাংশুর বাবা কিন্তু চাকরি করতেন গুজরাটে, ঠিক আছে, এরা প্রত্যেক কথাই বলে যে বাংলাকে গুজরাট হতে দেবো না, কিন্তু বাবা কাজ করবে গুজরাটে। তো এই পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে পশ্চিমবাংলার। তো শতরূপ ঘোষ পুরো তথ্য দিয়ে দিলেন যে ভোটে জেতার পর তৃণমূল কংগ্রেস কী করে, তার আগে কি করে, এবং মানুষকে কি করে, এই যে খুন চুরি ধর্ষণ এগুলো যে তৃণমূলের একটা মানে সেট আপ, তো এগুলো শতরূপ ঘোষ পরিষ্কারভাবে বুঝিয়ে দিলেন। আপনাদের বক্তব্য শুনে অবশ্যই ভালো লেগেছে, আমি বুঝতে পেরেছি। তবুও আপনাদের সবাইকে অনুরোধ করবো যে দেবাংশুকে নিয়ে যদি কিছু বলার থাকে, যদিও আমি খারাপ কথা এখানে বলতে পারছি না, তবুও আপনাদের একটা বলছি যে যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।